নমস্কার। আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়। উল্টোপাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আর একটা বিরাট অ্যানাউন্সমেন্ট। আগামী ২৬শে ফেব্রুয়ারি রাত ১০টায় আসছে তালদিঘির নতুন এপিসোড। দীর্ঘ ১৩ মাস পর আবার তালদিঘি ফিরছে। স্টে টিউনড। আজ আপনারা শুনবেন অঙ্কিতা ঘোষের লেখা হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প আমতলার অতৃপ্ত আত্মা। গল্পের সাউন্ড ডিজাইনিং করেছে ফিনিক্স অডিওভার্স। শুরু হচ্ছে আজকের পর্ব। গভীর শীতের রাত। পুরোপুরি বাঁশফেরি গ্রামের চতুর্দিকে তখন নিস্তব্ধ। জানালা দরজা বন্ধ করে আমি দোতলার বড় ঘরে শুয়েছিলাম। রাতের খাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই বোধহয় ঘুমটাও বেশ গভীরভাবে এসেছিল। কিন্তু হঠাৎই আমার ঘুমের ঘোর ভেঙে গেল। ঘরের দক্ষিণ দিকের জানালাটা বিকট একটা শব্দ করে নিজে থেকেই খুলে গেল। সেই সঙ্গে শীতল বাতাস ফুরফুর করে ঘরের ভেতর ঢুকে পড়ল। অস্বস্তিতে চোখ সরাতে পারলাম না সেদিক থেকে। হঠাৎ দেখলাম জানালার সামনে দাঁড়িয়ে আছে একজন নারী মূর্তি। আমার গলা শুকিয়ে এলো। ধর্মর করে বিছানায় উঠে বসলাম। অন্ধকারের মধ্যে অবয়বটা স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে সে যে নারী এই বিষয়ে সন্দেহ নেই। অথচ দোতলার বারান্দার সামনে কোনো সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে থাকা অসম্ভব। ধীরে ধীরে বালিশের তলা থেকে টর্চটা হাতড়ে বের করে এক ঝটকায় আলো জ্বালিয়ে জানালার দিকে ফেললাম। চোখের পলকে একটা চেনা মুখ আমার সামনে ফুটে উঠেই আবার নিমেষে জায়গাটা শূন্য হয়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে জানালার কাছে এগিয়ে গেলাম। এই ঘর থেকে বাড়ির বাগানটা দেখা যায়। আমি নিচে তাকাতেই দেখলাম বাগানের আম গাছটার সামনে কেউ যেন দাঁড়িয়ে আছে। এক মুহূর্তে দেরি না করে আমি ঘর থেকে বেরিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নামলাম। বাড়ির বাইরে বেরিয়ে সোজা গেলাম বাগানে। তীব্র শীতের অনুভূতিটুকুও তখন অনুভব করতে পারছিলাম না। বাগানে আম গাছটার সামনে গিয়ে থমকে গেলাম। চারিদিকে কোনো শব্দ নেই, তবে পাতার ফাঁক দিয়ে বাতাস বয়ে চলার ফলে খসখস শব্দ হচ্ছে। আম গাছের সামনে যে দাঁড়িয়ে রয়েছে তার মুখ খুব স্পষ্ট দেখা না গেলেও মানুষটাকে আমি চিনতে পেরেছি। আমার মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো একটা শব্দ, ধারা। ধারা। আমার সামনে দাঁড়ানো মূর্তিটা এবারে ছায়ার মতো নড়ে উঠে আমার দিকে এগিয়ে দিল নিজের ডান হাত। আমিও মন্ত্রমুগ্ধের মতো সেই হাতটা ধরার চেষ্টা করলাম, কিন্তু ধরতে পারলাম না। আমার হাতে সে যেন কিছু একটা দিয়ে গেল। জিনিসটা দেখারও অবকাশ পেলাম না। মুহূর্তের মধ্যে আমার সামনে দাঁড়ানো মূর্তিটা হাওয়ায় মিলিয়ে গেল। ঘরে ফিরে এসে জানালা দরজা চেপে বন্ধ করলাম। তারপর হাতে ধরা সেই জিনিসটা আলোর সামনে নিয়ে এসে দেখলাম এটা তো একটা লকেট। একসময় এই লকেটটা আমার ছিল, কিন্তু আমি এটা দিয়েছিলাম অন্য একজনকে।
তবে কি সে? আমার সারা শরীরে শিহরণ খেলে গেল। সেই রাতের পর ঘটনাটা আর সেখানেই থেমে থাকেনি। পরের কয়েকদিন সেই একই অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি আমি। প্রায় প্রতি রাতেই একইভাবে আমার ঘুম ভেঙে যায়, আর চোখ মেলতেই দেখি জানালার সামনে সে দাঁড়িয়ে আছে। কিন্তু আমি উঠে জানালার কাছে যেতেই সে অদৃশ্য হয়ে যায়। নিচে তাকালে তাকে দেখতে পাই বাগানের আম গাছটার সামনে। আমি ছুটে যাই সেখানে। সেই একই লকেট আমার হাতে দিয়েই সে আবারও হাওয়ায় মিলিয়ে যায়। অদ্ভুত ব্যাপার হলো, প্রত্যেকবারই আমি লকেটটাকে খুব যত্ন করে রেখে দিই, কিন্তু পরের রাতে যখন সে আবার আমার হাতে সেই একই লকেট তুলে দেয়, তখন ফিরে এসে দেখি যেখানে লকেটটা রেখেছিলাম সেখানে কিছুই নেই। এই ঘটনাটা ধীরে ধীরে আমার প্রত্যেক রাতের নিয়মে পরিণত হয়ে গেল। সেই সঙ্গেই একটা মর্মান্তিক সত্য আমার কাছে ক্রমশ স্পষ্ট হয়ে উঠল। আমার সেই পরিচিত মানুষ যশোধরা রায়চৌধুরী আর এই পৃথিবীতে নেই, কিন্তু তার আত্মা এখনো মুক্তি পায়নি, আর ইশারায় কিছু বোঝানোর চেষ্টা করছে। কিন্তু সে যে কি বলতে চাইছে তা আমি কোনোভাবেই বুঝতে পারছি না। শুধু এটুকুই বুঝতে পারছি, তার এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে এমন কিছু যা না বলা পর্যন্ত তার আত্মা শান্তি পাবে না। প্রায় ৩০ বছর পর আমি ফিরেছি বাঁশফেরি গ্রামে। আমার নাম মুকুল। পদবিটা ইচ্ছে করেই বলছি না। এই বাঁশফেরি গ্রামেই আমার জন্ম, এখানেই আমার বেড়ে ওঠা। যখন এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিলাম তখন আমার বয়স ছিল ২০। সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে, আর আমিও বদলেছি। কিন্তু এই গ্রামের মাটিতে পা রাখা মাত্রই পুরনো স্মৃতিগুলো সব মাথা চাড়া দিয়ে উঠল। এই গ্রামে আমি যে বাড়িটা কিনেছি সেটি একসময় ছিল এই অঞ্চলের জমিদার তীর্থঙ্কর রায়চৌধুরীর বাড়ি। ভাবতেও অবাক লাগে, আমার শৈশবকালে যিনি ছিলেন বাঁশফেরির সর্বেসর্বা, এমনকি তারই নির্দেশে একদিন আমার পরিবার একঘরে হয়েছিল। সেই একই মানুষের উত্তরসূরির কাছ থেকেই আমি এই বাড়িটা কিনেছি। কয়েক বছর আগে জমিদারি প্রথার উচ্ছেদ ঘটেছে। তীর্থঙ্কর রায়চৌধুরীর কনিষ্ঠ পুত্র শুভঙ্কর রায়চৌধুরী ছিল জুয়ারি আর মদ্যপ। জমিদারি প্রথার উচ্ছেদ না হলেও এমনিতেও তার জমিদারি লাটে উঠে যেত। শুভঙ্করকে একবারই দেখার সুযোগ হয়েছিল এই লেনদেনের সময়। আমি ওকে চিনতে পারলেও ও বোধহয় আমায় চিনতে পারেনি। আমি কে সেটা জানলে বোধহয় এই লেনদেন কোনোদিনই সম্ভব হতো না। বিষয়টা একটু বিশদে বলছি। আমি যখন ছোট ছিলাম তখন এই বাঁশফেরি গ্রামে জাতপাতের শাসন এমন নির্মম ছিল যে আমার মতো নিম্ন জাতের মানুষদের মানুষ বলেই গণ্য করা হতো না। আমাদের মতন মানুষেরাও যে এই গ্রামেরও এই সমাজের অংশ সেটাও ভাবা হতো না। উচ্চ জাতের লোকেদের সঙ্গে এক পুকুরে মাছ ধরার অধিকার আমাদের ছিল না। পাঠশালায় বসতে হতো একেবারে শেষের দিকে। বাজারে ভালো ভালো জিনিস কেনার অধিকার ছিল না। টাটকা সবজি, ভালো মাছ, পরিষ্কার চাল সেসব ছিল অন্যদের জন্য। আমাদের ভাগ্যে জুটত শেষে পড়ে থাকা বাসি, পচা
ও অবহেলিত জিনিসগুলো। অথচ দেখতে গেলে এই সবজিপাতির অধিকাংশই ফলছে আমাদের চাঁদ ভাইদের হাতে। কিন্তু তখন এসব যুক্তি দেওয়ার সাহসটুকু আমাদের মধ্যে ছিল না। গ্রামের মাঝখানের কুয়ো থেকে আমাদের জল তোলারও অনুমতি ছিল না। আমাদের জন্য আলাদা করে গ্রামের বাইরে একটি কুয়ো নির্দিষ্ট ছিল। সেই কুয়োর জল টেনে মাইলের পর মাইল হেঁটে আমাদের গ্রামে ফিরতে হতো। এই অপমান, এই অবহেলা, এই নীরব যন্ত্রণার মধ্যেই আমি আর আমার গরিব পরিবার দিনের পর দিন কাটিয়েছি। তবু বাঁচার চেষ্টা থামায়নি। এখন গ্রামের লোকজনদের মধ্যে কুসংস্কার অনেকটাই কমেছে। আগের মতো প্রকাশ্য নিষ্ঠুরতা নেই। কখনো কখনো ভাবি, যদি এতটুকু পরিবর্তনই সেই সময় ঘটত, তাহলে হয়তো আমার জীবনটাও অন্য ধারায় গড়াতো। ধারা শব্দটা লেখা মাত্রই আমার বুকের ভেতরটা হু হু করে ওঠে। মুহূর্তের মধ্যে মনে পড়ে যায় তার কথা, যশোধরা রায় চৌধুরী, ওই জমিদার বাড়ির বড় মেয়ে। আমার সমবয়সী ছিল। এই গ্রামে একমাত্র সেই ছিল যে আমাদের মতো নিচু জাতের মানুষদের কখনো তুচ্ছ মনে করেনি। অসহায় গরিব মানুষের দুঃখে ওর হৃদয় সত্যি ব্যথিত হতো। তার 4 জন ভাই ছিল, যারা বাবার মতোই দাম্ভিক। তবে স্বভাবত যশোধরা রায়চৌধুরী ছিল ভীষণ ডানপিটে। তীর্থঙ্কর রায়চৌধুরীর বড় মেয়ে হয়েও তার মধ্যে ক্ষমতার দম্ভ ছিল না। শহরের এক ব্রাহ্ম স্কুলে পড়াশোনা করেছিল সে। সেই সময় তার মতো আধুনিকা মেয়ে এই অঞ্চলে প্রায় দেখা যেত না বললেই চলে। 18 পেরিয়ে গেলেও সে বিয়ে করেনি। সব মিলিয়ে বলতে গেলে বাঁশফেরি গ্রামে যশোধরা রায়চৌধুরী ছিল এক সাহসিনী, নির্ভীক নারী। তবে আমি তার আরেকটি রূপও দেখতাম, যে রূপটা ছিল শুধু আমার জন্য। আমার সামনে সে মাঝে মাঝে লাজুক হয়ে উঠত, কখনো কখনো একেবারে শিশুদের মতো আচরণ করত, আবার কখনো আমার শ্রেষ্ঠ অভিভাবকের মতো আমায় শাসন করত। আমি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলে ওর মুখটা যেন লালচে গোলাপি আলোয় ভরে উঠত। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, যশোধরা রায়চৌধুরী ছিল আমার প্রেমিকা। ভালোবেসে আমি ওকে ধারা বলে ডাকতাম। যাকে সমাজ তুচ্ছ বলে মনে করত, তাকে যে ওই মেয়েটা কেন ভালোবেসেছিল তা আমি নিজেও ঠিক জানতাম না। শুধু জানতাম আমার প্রতি তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ ও অপরিসীম। আমি ছোট থেকেই মেধাবী ছিলাম, পড়াশোনা শেষও করেছিলাম ভালোভাবেই। ধারার বিশ্বাস ছিল শহরে গেলে আমার কিছু না কিছু কাজ ঠিকই জুটে যাবে। গ্রামের মতো শহরে জাতপাতের এমন কড়াকড়ি ছিল না, তাই সে বলতো আমি শহরে গিয়ে কাজ শুরু করলেই সে আমার হাত ধরে আমার সঙ্গে এই গ্রাম চিরদিনের জন্য ছেড়ে চলে যাবে। আসলে ধারা আর আমি দুজনেই জানতাম এই বাঁশফেরি গ্রামে আমাদের পক্ষে একসঙ্গে থাকা সম্ভব নয়। কিন্তু যদি সব কিছু মসৃণভাবে চলতো, তাহলে আজ হয়তো আমাকে এই কাহিনী লিখতে বসতে হতো না। ক্রমেই আমাদের সম্পর্কটা গ্রামের লোকজনদের চোখে পড়তে লাগলো। সেই খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়তেই আমার মনে ভীষণ ভয় দেখা দিল। আর একদিন যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো,
ধারার বাবা আর ভাইরা আমাদের সম্পর্কের কথা জানতে পেরে ধারাকে বাড়িতে বন্দি করে রাখলেন। আর অন্যদিকে পুরো গ্রামের সামনে আমার মা বাবাকে মারধর করে আমাদের একঘর করে দিলেন। কিন্তু এর মধ্যেও আমি অপেক্ষা করছিলাম ধারার জন্য। ভেবেছিলাম সে আসলেই আমি তাকে আর আমার পরিবারকে নিয়ে এই গ্রাম ছেড়ে চিরদিনের জন্য চলে যাব। কিন্তু ধারা আর আসেনি। এক রাতে আমার বন্ধু কালু হঠাৎ আমাদের বাড়িতে এসে খবর দিল জমিদার বাড়িতে নাকি হুলস্থুল পড়ে গেছে। সেখান থেকে একদল পালোয়ান গোছের লোক আমাদের বাড়ির দিকে আসছে। সেই দিন সকাল থেকেই নাকি ধারাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই সবার সন্দেহ পড়েছিল আমার উপর। অথচ আমি সত্যিই জানতাম না ধারা কোথায় আছে। সেই মুহূর্তে আমি অসহায় হয়ে মা বাবাকে নিয়ে কালুর সাহায্যে অন্য পথ ধরে গ্রামের বাইরে বেরিয়ে আসি। সেদিন প্রাণ বাঁচিয়ে পালানো ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তবে পরে জানতে পেরেছিলাম যেই রাতে আমরা ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিলাম সেই রাতেই আমাদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ সেদিন যদি আমরা বাঁশফেড়িতে থেকে যেতাম তবে শুধু এই গ্রাম থেকে নয়, এই পৃথিবী থেকেও আমাদের অস্তিত্বটুকু চিরতরে মুছে যেত। এরপর আমি শহরে গিয়ে কত কষ্টে একটা ছোটখাটো চাকরি জোগাড় করেছিলাম। সেখান থেকে যে কিভাবে সরকারি চাকুরে হয়েছিলাম সেই সব লিখে আর পুঁথি বাড়ানোর ইচ্ছে নেই। তবে সময় এত তাড়াতাড়ি বয়ে গেল যে বুঝতেই পারলাম না কবে 30টা বছর কেটে গেল। সারা জীবনের কষ্টার্জিত সঞ্চয় আমি এই বাড়িটা কেনার জন্যই খরচ করেছি। উদ্দেশ্য একটাই, আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির উধাও হওয়ার রহস্যটা জানা। এই গ্রামে এসে বহু বয়স্ক মানুষকে আমি চিনে ফেলেছি। তাদের সঙ্গে বসে কথা বললে অনেক অজানা সত্য হয়তো জানা যেত, কিন্তু আমি ইচ্ছে করেই তা করিনি। আমি চাইনি কেউ আমাকে চিনে ফেলুক। আমার আসল পরিচয় তাদের সামনে প্রকাশ পেয়ে যাক। নীরব থেকেই আমি সত্যের খোঁজ করতে চেয়েছি। এই বাড়ি কেনার আগে জমিদার বাড়িটার সম্পর্কে খোঁজ খবর নিতে গিয়ে আমি একটা কথা জানতে পারি, যশোধরা রায়চৌধুরী নাকি তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল। তারপর থেকে আর কেউ তাদের খোঁজ পায়নি। শোনা যায় রাগের মাথায় তীর্থঙ্কর রায়চৌধুরী ঘোষণা করেছিলেন তিনি মেয়েকে আর কোনোদিনই মেনে নেবেন না। সেই ঘটনার পর থেকে যশোধরা নাকি আর কখনো এই বাড়িতে ফিরে আসেনি। কিন্তু এই কথাটা তো ভুল। ধারা আমার সঙ্গে কোনোদিন পালিয়ে যায়নি। তাহলে সে গেল কোথায়? কেনই বা আর ফিরে এলো না? এই প্রশ্নগুলো যত ভাবতাম রহস্য ততই ঘনীভূত হয়ে আসত। কিন্তু এখানে আসা মাত্রই একের পর এক রাত ধরে আমি ধারাকে দেখতে শুরু করি। স্বাভাবিকভাবেই আমি বুঝতে পেরেছিলাম যে সে আর জীবিত নেই। কিন্তু কিন্তু সে মারা গেল কবে? আর তার মারা যাওয়ার কথা গ্রামের কেউ জানে না কেন? সব কিছু মিলিয়ে আমার চারপাশটা ধোঁয়াশায় ঢেকে যাচ্ছিল। রহস্যের জাল যখন একেবারে জট পেকে ধরেছে তখনই যেন সত্যটা নিজে থেকেই সামনে এসে দাঁড়ালো। একদিন বিকেলে আমি চায়ের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ বেঞ্চে শালমুড়ি দিয়ে বসে থাকা একজন লোক উঠে এসে আমার সামনে দাঁড়ালো।
গায়ের রং কালো, মুখ ভর্তি পাকা দাড়ি গোঁফ, পরনে ময়লা জামা কাপড়। আমাকে দেখেই সে হেসে বলল, কিরে, চিনতে পারছিস? না তো, আমি তো এই গ্রামে নতুন এসেছি। নতুন? একটা থাবড়া মারবো। আমি তোকে চিনবো না? আরে আমি কালু, তোর বন্ধু, মনে নেই? মুহূর্তেই সব মনে পড়ে গেল। এই কালুই তো সেই যে একদিন আমার প্রাণ বাঁচিয়েছিল। ও সেদিন ঠিক সময় খবর না দিলে হয়তো আমি আর বেঁচেই থাকতাম না। আমি চারদিক একবার দেখে কালুর দিকে ফিসফিস করে বললাম, বাড়িতে চল, তোকে সব বলছি। ওকে বাড়িতে নিয়ে এসে বৈঠকখানায় বসালাম। কালু চারদিকে তাকিয়ে সবিস্ময়ে বলল, ভাই, তুই যে কেন নিজের পরিচয় লুকাচ্ছিস বুঝতে পারছি না। তুই তো আমাদের গর্ব। যে বাড়ির লোকেরা একদিন তোকে গ্রাম ছাড়া করেছিল, সেই বাড়ির মালিককে সরিয়ে তুই এই বাড়ি কিনে নিয়েছিস। আচ্ছা, তুই একটা কথা বলতো, এত বছর পর তুই হঠাৎ এখানে ফিরলি কেন? আমি ওকে পুরো বিষয়টা খুলে বললাম। সব কিছু শুনে কালু বলল, গ্রামের লোক যাই বলুক, আমি জানি তুই যশোদরাকে নিয়ে পালাসনি। তবে তোর কথা শুনে মনে হচ্ছে ও মারা গেছিল, কিন্তু ওর মৃত্যুর খবর তো কোনোদিন পাইনি ভাই। এই আমার কি মনে হয় জানিস, যশোদরাকে খুন করা হয়েছিল। এই বাড়ির ছোট ছেলেটাকে মনে আছে তো তোর? শুভঙ্কর রায়চৌধুরী তো? হ্যাঁ হ্যাঁ, ওর থেকেই তো আমি এই বাড়িটা কিনেছি। ওই ছেলেটার কত অহংকার ছিল মনে পড়ে? ওর তিন দাদা একে একে মরার পর ওর অবস্থা তো খুব খারাপ হয়ে গেছিল। ওর মতো ছেলে কিনা শেষে গ্রামের বাইরে মদের থেকে বসে মদ খেত জানিস, তাও আবার আমাদের পাশে বসে। একদিন সেখানেই গলা অবধি মদ খেয়ে জুয়ো খেলছিল। তারপর জুয়ায় হেরে গিয়ে টাকা দিতে পারছিল না বলে লোকেরা ওকে বেধড়ক মারধর করেছিল। তখন চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিল, আমায় ছুবি না, জানিস আমি কে? তোদের সবাইকে মেরে ফেলবো। নিজের রক্তের মানুষকেও ছাড়িনি, তোরা তো কোন ছাড়। তখন আমি কথাটায় পাত্তা দিইনি, কিন্তু আজ তোর কথা শুনে মনে হচ্ছে যশোদারাকে সত্যি খুন করা হয়েছিল, আর সেই খুনটা হয়তো ওই করেছিল। কথাগুলো শুনে আমার আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। এতক্ষণে আমার মাথার ভেতরে সব কিছু একের পর এক পরিষ্কার হয়ে গেছে। আমি দ্রুত বললাম, শোন, তুই আমার একটা কাজ করতে পারবি? হ্যাঁ হ্যাঁ, বল না, তোর জন্য সব করব। আজ রাত ঠিক 3টে নাগাদ এই বাড়িতে আসতে পারবি? বাড়িতে ঢুকেই বাগানে চলে আসবি, আর সঙ্গে আরো 2-1জন লোক আর কিছু জিনিসও আনবি। শীতের রাতটা ধীরে ধীরে নেমে এসেছিল। কুয়াশা জমে উঠেছিল বাগানের ওপর। হাওয়া বইছিল ধারালো ছুরির মতো। গাছের শুকনো পাতাগুলো একে একে ঝরে পড়ছিল নিঃশব্দে। ঘরের ভেতরে ক্ষীণভাবে আলোটা জ্বলছিল। শীতল বাতাস জানালার ফাঁক গলে ঘরে ঢুকে আসছিল। ঘরের জানালাটা খুলে আমি বসেছিলাম তার অপেক্ষায়। জানি আজও সে আসবে। তার দেওয়া লকেটটা আজ আমি ইচ্ছে করেই পকেটে রেখেছি। বাইরে প্রচণ্ড হাওয়া বইছিল, তার ফলে জানালার পাল্লাগুলো কাঁপছিল অনবরত। বসে থাকতে থাকতে আমার চোখটা ঘুমে জড়িয়ে এসেছিল। রাত ঠিক 2:30-এর সময় হঠাৎ কান্নার শব্দে আমার ঘুম ভাঙল। স্পষ্ট নারী কণ্ঠের তীব্র কান্না, এত জোরে, এত বেদনায় ভরা কান্না যে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। আমি তাড়াতাড়ি উঠে জানালা দিয়ে নিচে তাকালাম। চাঁদের আলোয় দেখলাম প্রতিদিনের মতোই সে দাঁড়িয়েছিল আম গাছটার নিচে।
আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম বাগানে। পূর্ণিমার আলোয় সেদিন তাকে স্পষ্ট দেখা যাচ্ছিল। সে যশোধরা রায়চৌধুরী, আমার ধারা। আমার বয়স বেড়েছে, চুলে পাক ধরেছে, কিন্তু ধারা আজও ঠিক আগের মতোই রয়ে গেছে। শুধু মুখের সেই লাল আভাটা আর নেই, তার জায়গায় রয়েছে একরাশ ফ্যাকাশে ভাব। তার চোখে জল, অথচ ঠোঁটে লেগেছিল ক্ষীণ হাসি। সেই হাসিতে কোনো আনন্দ নেই, কেবল রয়েছে গভীর যন্ত্রণা। সে ধীরে ধীরে আমার দিকে লকেটটা বাড়িয়ে দিল। আমি পকেটে হাত ঢুকিয়ে চমকে উঠলাম। লকেটটা আর নেই। তবু সেদিন আর আগের মতো হাত বাড়ালাম না। মাথা নেড়ে বললাম, না ধারা, আজ নয়। এই লকেট নিলেই তুমি আবার চলে যাবে, কিন্তু আজ তুমি যাওয়ার আগে আমাকে আমার প্রশ্নের উত্তর দিয়ে যাবে। তোমাকে কে হত্যা করেছিল? তোমার ভাইদের মধ্যে কেউ? ধারা দুপাশে মাথা নাড়িয়ে ইশারা করে না বলল। তবে কি তোমার বাবা? আবার সেই একই ইশারা করল। আমার বুকটা ধক করে উঠল। কাঁপা কাঁপা গলায় বললাম, তবে কি তবে কি ওরা সবাই মিলে? ধারার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। ধীরে মাথা নেড়ে ইশারা করে বলল, হ্যাঁ। সব কিছু তখন আমার সামনে পরিষ্কার হয়ে গেল। আমি নিচু স্বরে বললাম, আমাদের কথা জানতে পেরে কি ওরা তোমায়? ধারা নিজেকে সামলাতে পারল না, পুনরায় তীব্র কান্নায় ভেঙে পড়ল। আমার চারপাশে পৃথিবীটা যেন মুহূর্তে ওলটপালট হয়ে গেল। আমি কষ্টে নিজেকে সামলে নিয়ে বললাম, সেদিন তোমার পাশে থাকতে পারিনি ধারা, বুঝতেও পারিনি তোমার সঙ্গে এরকম কিছু হবে। কিন্তু আজ আমি তোমাকে মুক্তি দেব, কথা দিচ্ছি তোমায়। ধারা আবারও লকেটটা আমার দিকে বাড়িয়ে দিল। এবার আমি হাত বাড়িয়ে লকেটটা নিতেই সে ধীরে ধীরে হাওয়ার মধ্যে মিলিয়ে গেল। ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো কালুর গলা। কিরে, লোকজন এনেছি, কোদাল টোদাল সবই এনেছি, এবার কি করব? চোখের জল মুছে আমি কালুর দিকে তাকিয়ে বললাম, এই এই আম গাছটার নিচে মাটিটা খুঁড়তে হবে। ওরা অবাক হলেও কোনো প্রশ্ন করল না। মাটি খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণ পর মাটি সরে যেতেই সেখানে দেখতে পেলাম একটি কঙ্কাল। সকলেই চমকে গেল, কিন্তু আমি বুঝেছিলাম এই কঙ্কাল আমার ধারার। কালু স্তম্ভিত হয়ে প্রশ্ন করল, তুই তুই কি করে জানলি এখানে, মানে এখানে ওর দেহ পাওয়া যাবে? আমি অস্ফুটে বললাম, যশোধারা অনেকদিন ধরেই এই ইশারা দিয়েছিল, কিন্তু আমি সেটা আজ বুঝতে পারলাম। পরের দিনই আমি নিয়ম মেনে ধারার শেষ কৃত্যের ব্যবস্থা করেছিলাম। ওর ভাই শুভঙ্করকে ডেকে এনে ওর মুখোশ খোলার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা সম্ভব হলো না। কারণ ধারার কঙ্কাল আবিষ্কারের রাতেই নাকি কোনো এক রাস্তা থেকে শুভঙ্করের মৃতদেহ পাওয়া যায়। কেউ বা কারা নাকি ওকে লুট করবে বলে ওর গলা টিপে হত্যা করে। কিন্তু আমি জানি শুভঙ্করকে কে হত্যা করেছে। এরপর শুধু একদিনই ধারাকে দেখেছিলাম। সে জানালার সামনে এসে দাঁড়িয়েছিল। আমি সেদিন তার মুখে আবার সেই পুরনো রাঙা ভাবটা দেখেছিলাম। মুখে হাসি রেখে সে শেষ দেখা দিয়ে বিদায় জানিয়েছিল আমায়। সেদিনের পর আর কখনো সে আমার কাছে আসেনি। তবে
আমারও আর কোনো দুঃখ নেই। আমি ধারাকে এই জীবনে নিজের করতে পারিনি, সেটা সত্যি, কিন্তু তাকে যে চির যন্ত্রণার বন্ধন থেকে মুক্তি দিতে পেরেছি, এটুকুই আমার কাছে অনেক। মাঝে একবার এই গ্রাম ছেড়ে চলে যাবার কথা ভেবেছিলাম, কিন্তু যেতে পারিনি। মনে হয়েছিল ধারা যেখানে নিজের জীবনের শেষ অধ্যায় লিখেছে, আমিও সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করব।